আসসালামু আলাইকুম। আমি তানজিল আহমেদ নিলয়, রাশিয়ার রস্তভ থেকে বলছি। আমি বর্তমানে রস্তভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো তোমরা আমাকে একটা কোশ্চেন অনেক বেশি করে থাকো যে ভাইয়া, আমাদের তো মেডিকেলের ভর্তি পরীক্ষা বাংলাদেশে শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে দেখা গেছে অনেকের পাস মার্ক আসেনি, অথবা অনেকে সরকারিতে চান্স পায়নি, অথবা অনেকে দেখা গেছে যে প্রাইভেটে হয়তো পড়াশোনা করবে না বাংলাদেশে। তো সেক্ষেত্রে কি আমাদের মেডিকেলে পড়ার স্বপ্নটা কি এখানে শেষ কিনা, অথবা আমরা বাইরের দেশে কোথাও মেডিকেলে পড়াশোনা করতে পারবো কিনা? আবার অনেকে জিজ্ঞাসা করে, ভাইয়া রাশিয়াতে আপনি পড়াশোনা করতেছেন, তো সেক্ষেত্রে রাশিয়াতে যাওয়ার প্রসেস কি, বা কিভাবে অ্যাপ্লিকেশন করব, এবং কি কি স্টেপ আছে, এই বিষয়গুলোও শুনতে চাও। এবং অনেকে আমাকে এটাও বলো যে ভাইয়া, প্রাইভেটে বাংলাদেশে যেমন পড়াশোনা করতে গেলে দেখা যায় যে অনেক টাকা ফার্স্টে দিতে হয়, সেক্ষেত্রে রাশিয়াতে কি পড়াশোনা করার ক্ষেত্রে অনেক টাকা দিতে হয় কিনা। তো আজকে চেষ্টা করব আজকের ভিডিওতে তোমাদের এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার, এবং চেষ্টা করব যে রাশিয়াতে পড়াশোনা করার ক্ষেত্রে কি কি স্টেপ আছে, বা কিভাবে তোমরা এডমিশন টা করবা, বা এডমিশনের প্রক্রিয়া কি কি আছে। তো সেই বিষয়গুলাই তোমাদেরকে আজকে বলার চেষ্টা করব। সো এখন যদি আমি তোমাদেরকে বলি যে রাশিয়াতে তুমি যে এডমিশন নেবা, এডমিশন নেওয়াটা কি অনেক টাফ কিনা, বা অনেক কঠিন স্টেপ আছে কিনা, বা এডমিশনটা সহজ কিনা। তো রাশিয়াতে এডমিশন নেওয়া লিটারালি অনেক সহজ। কারণ কি, দেখো আমি তোমাকে বলি, ফার্স্টে তোমার এডমিশন নিতে গেলে কি কি লাগবে। তোমার এডমিশন নিতে গেলে তোমার যে এসএসসির যে সার্টিফিকেট মার্কশিট, এবং তোমার ইন্টারের যে সার্টিফিকেট মার্কশিট আছে, তারপরে তোমার যে পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজ ফটো। তো এই যে আমি যে কয়টা ডকুমেন্টের কথা বললাম, মূলত এই কয়টা ডকুমেন্টই লাগে মূলত রাশিয়ার মেডিকেল গুলাতে অ্যাপ্লিকেশন করার জন্য। তো ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ তোমার এই যে ডকুমেন্টগুলো আছে এগুলার স্ক্যান কপি দিয়ে রাশিয়াতে অ্যাপ্লিকেশন করতে হয়, এবং অ্যাপ্লিকেশনে তোমার খুব সামান্য পরিমাণ টাকা কিন্তু খরচ হয়। কেন খরচ হয়? কারণ তুমি যে ডকুমেন্টগুলো পাঠাচ্ছ এগুলো রাশিয়াতে রাশিয়ান ভাষায় নোটারাইজ ট্রান্সলেশন করতে হয়। অ্যান্ড এই নোটারাইজ ট্রান্সলেশন রাশিয়ান ভাষায় করার পরে কিন্তু ডকুমেন্টগুলো সাবমিট করতে হয়। তো এমন না যে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমার 50,000 1 লাখ টাকা খরচ পড়বে, খুব সামান্য টাকাই খরচ যায়। এবং তুমি এই যে খরচটা গেল, এটা দিয়ে তোমার ফার্স্ট স্টেপ গেল, তুমি অ্যাপ্লিকেশন করলা। সো অ্যাপ্লিকেশন তোমার হয়ে গেল। এরপরের স্টেপ কি, এরপর ইউনিভার্সিটি থেকে তোমার এডমিশন লেটার দিবে, এবং তোমার ইনভাইটেশন লেটার দিবে। সো এডমিশন লেটারটা কি, এডমিশন লেটারটা তোমাকে দেওয়া হয় যে তোমার এই ইউনিভার্সিটিতে যে তোমার এডমিশনটা কনফার্ম হয়ে গেছে, অথবা বলতে পারো যে তোমার নামে যে সিটটা বুকিং হয়ে গেছে তার কনফার্মেশন হিসেবে কিন্তু এডমিশন লেটারটা দিয়ে থাকে ইউনিভার্সিটি। আর ইনভাইটেশন লেটারটাই মূলত মেইন লেটার, যেটা পাওয়ার পরে কিন্তু আমরা এম্বাসিতে যাই। সো ইনভাইটেশন লেটারটা কখন দিবে? ইনভাইটেশন লেটারটা মূলত দেওয়া হয় তোমার ক্লাস শুরু হওয়ার 1 মাস আগে। অর্থাৎ বলতে পারো যে সেপ্টেম্বরের শুরুর দিকে, অথবা আগস্টের শেষের দিকে, বা আগস্টের দিকে কিন্তু সাধারণত ইনভাইটেশন লেটারটা দেওয়া হয়। সো ইনভাইটেশন লেটার তুমি পেয়ে গেছো হাতে, তোমার এডমিশন লেটার পেয়ে গেছো, তোমার ডকুমেন্ট সাবমিট করছো। দেন এরপরের স্টেপ কি? অনেকে বলে যে ভাই এরপরে আমরা কি করতে হবে। দেখো, তোমার তুমি অ্যাপ্লিকেশন করে ফেলছো, তোমার এডমিশন লেটার পাইছো, তোমার ইনভাইটেশন লেটার পাইছো। এরপরের স্টেপ তোমার বাংলাদেশে মেডিকেল টেস্ট করাইতে হবে। তোমার মেডিকেল টেস্টের রিপোর্ট কালেক্ট করতে হবে, রাশিয়ান এম্বাসির জন্য বেশ কিছু তোমার টেস্ট করাইতে হয়, সেই টেস্টটা করাতে হবে। এরপরের স্টেপ কি, এরপরে তোমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ম্যানেজ করতে হবে। এবং পুলিশ ক্লিয়ারেন্স ম্যানেজ করা কিন্তু খুব কঠিন না, কারণ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কিন্তু তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন করেই পেয়ে যাবা। আচ্ছা, এরপরের স্টেপ কি, এরপরে দেখো তোমার যে সার্টিফিকেট আছে, অর্থাৎ তোমার এসএসসি এবং ইন্টারের যে সার্টিফিকেট মার্কশিটগুলো আছে, এগুলো এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি এবং তোমার বোর্ড থেকে কিন্তু সত্যায়িত করতে হয়। এবং এই সত্যায়িতটাও তোমার কোথাও যেতে হবে না, তুমি চাইলে এই সত্যায়িতটা কিন্তু ঘরে বসে থেকেই করতে পারবা। লাইক এই যে সত্যায়নটা করতে হবে সার্টিফিকেট মার্কশিটগুলো, এগুলা কিন্তু তুমি অনলাইনে মাইগভ বিডি, তো ওইখানে তুমি অ্যাপ্লিকেশন নিজে নিজেই করে তুমি কিন্তু এগুলো সত্যায়িত করে নিতে পারবা। তো এই গেল তোমার ডকুমেন্ট সত্যায়নের বিষয়। এরপর আর কি আছে? এরপর দেখো, তোমার রাশিয়ান এম্বাসিতে তুমি যখন যাবা বা ইন্টারভিউ দেবা, তখন কিন্তু তোমার ফাইন্যান্সিয়াল, যে তোমার বাবা মা যে তোমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারবে, অথবা তোমার যে ব্যাংকের স্টেটমেন্ট লাগবে, এরকম একটা তো ডকুমেন্ট লাগবে, তাই না? তো রাশিয়ার ক্ষেত্রে কিন্তু ব্যাংক স্টেটমেন্টের আসলে খুব একটা প্রয়োজনীয়তা নেই। তো সেক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু তোমার ফাইন্যান্সিয়াল এফিডেভিট শো করে। অর্থাৎ এখানে শো করে কি, এখানে শো করে তোমার বাবা মার ইনকাম সোর্স কি, তোমার বাবা মার কি কি প্রপার্টি আছে, অথবা তোমার বাবা মার টোটাল আনুমানিক সম্পত্তির ভ্যালু কত। তো এই বিষয়টাই মূলত কিন্তু ফাইন্যান্সিয়াল এফিডেভিটে শো করে। এবং এটা তুমি চাইলে অনায়াসে যে কোনো নোটারির যারা যেই লয়াররা করে তাদের থেকে তুমি বানিয়ে নিতে পারবা। তো এই গেল তোমার আর একটা ডকুমেন্ট। আচ্ছা, তো আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম, এই ডকুমেন্টগুলো কিন্তু তোমার কালেক্ট করা হয়ে গেছে। এরপরের স্টেপ কি, এরপরের স্টেপ রাশিয়ান এম্বাসি আছে গুলশান 2-এ। সো গুলশান 2-এ তোমার রাশিয়ান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এবং অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী তোমার ডকুমেন্টগুলো সব নিয়ে গুলশান 2-এ রাশিয়ান এম্বাসিতে গিয়ে ইন্টারভিউ দেওয়া। সো তুমি ইন্টারভিউ দিলা, তুমি ভিসা কালেক্ট করলা। এরপরের স্টেপ কি, তোমার ভিসা হয়ে গেল। তুমি ভিসা হওয়ার পরে কি, ভিসা হওয়ার পরে তুমি রাশিয়াতে চলে আসবা। এন্ড আসার পরে তোমার টিউশন ফি, তোমার হোস্টেল ফি, এগুলো তুমি রাশিয়াতে আসার পরে কিন্তু পে করবা। বাট এখানে একটা বিষয় বলি, দেখো
অন্যান্য দেশের এম্বাসির ক্ষেত্রে যেমন তোমার হচ্ছে 6 মাস, ইউরোপের অন্যান্য কান্ট্রির এম্বাসির জন্য যেমন 6 মাস, 1 বছর বা 2 বছর আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, রাশিয়ার এম্বাসির ক্ষেত্রে কিন্তু এরকম নিতে হয় না। রাশিয়ার এম্বাসির ক্ষেত্রে তুমি ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবা এবং তুমি ইন্টারভিউ দিতে পারছো। আচ্ছা, এরপরে দেখো অন্যান্য দেশে যেমন তোমার হচ্ছে যাওয়ার ক্ষেত্রে টিউশন ফিটা আগে পে করতে হয়, বা 100% টিউশন ফি মেডিকেলের ক্ষেত্রে, বা 50% টিউশন ফি আগে পে করতে হয়। এরপরে তোমার ইনভাইটেশন লেটার আসবে, বা এরপরে তুমি ভিসার জন্য যাবা। বাট রাশিয়ার ক্ষেত্রে কিন্তু তোমার সেটা করতে হচ্ছে না, তুমি কিন্তু এখানে আসার পরে তোমার টিউশন ফিটা পে করতে পারছো। এবং আরেকটা বিষয় যদি বলি, দেখো অন্যান্য দেশের ক্ষেত্রে যেমন তোমার 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট শো করতে হচ্ছে, বাট রাশিয়ার ক্ষেত্রে কিন্তু তোমার এটা লাগতেছে না। রাশিয়ার ক্ষেত্রে কিন্তু তুমি অনায়াসে জাস্ট একটা ফাইন্যান্সিয়াল এফিডেভিট শো করেই তুমি কিন্তু রাশিয়াতে চলে আসতে পারছো। এবং দেখো তোমাকে যদি একটু এম্বাসির বিষয়ে বলি, যে তোমরা অনেকে জিজ্ঞাসা করবে এম্বাসিতে কি অনেক বেশি কোশ্চিন করে, বা এম্বাসিতে গেলে কি ভিসা পাবো কিনা। দেখো রাশিয়ার এম্বাসির ক্ষেত্রে তোমার অলমোস্ট বলতে পারো 100% স্টুডেন্টের মেডিকেলের ক্ষেত্রে ভিসা কিন্তু দিয়ে দেয় রাশিয়ান এম্বাসি। রাশিয়ান এম্বাসি কিন্তু মেডিকেল স্টুডেন্টদের ভিসা রিজেক্ট করে না, এটা একটা যেমন বিষয়। আর একটা বিষয় যদি বলি, যে দেখো তোমার হচ্ছে এম্বাসির যে কোশ্চিন আছে, এম্বাসির কোশ্চিন গুলো মূলত করে কি নিয়ে, এম্বাসির কোশ্চিন গুলো সাধারণত করে তোমার সম্পর্কে, তোমার বাবা মা সম্পর্কে, তোমার ফ্যামিলি সম্পর্কে, তাদের ইনকাম সোর্স সম্পর্কে, তোমার ড্রিম কি। যেমন ধরো তোমার নাম কি, তোমার বাবা মায়ের নাম কি, তারা কি করে, তাদের মাসিক ইনকাম কত, তাদের বাৎসরিক ইনকাম কত, তারপরে হচ্ছে তুমি কেন রাশিয়াতে মেডিকেলে পড়াশোনা করবা, তোমার ফিউচার প্ল্যান কি, আফটার এমবিবিএস তুমি কি করবা। তো এই যে বেসিক যে কোশ্চিন গুলো আছে, এগুলাই কিন্তু সাধারণত এম্বাসিতে করে থাকে। এবং মেডিকেল স্টুডেন্টদের ক্ষেত্রে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, মেডিকেল স্টুডেন্টদের ক্ষেত্রে তোমার খুব বেশি কোশ্চিন কিন্তু এম্বাসিতে করে না। তো আমি তোমাদেরকে আজকে যেটা বলার চেষ্টা করলাম সেটা দেখো, তোমার যে টোটাল যে এডমিশনের যে কি কি স্টেপ আছে, সেই স্টেপগুলো কিন্তু ট্রাই করলাম প্রত্যেকটাই বলার। এবং আরেকটা বিষয় যদি বলি, এক্সামের বিষয়, রাশিয়াতে কিন্তু আসার ক্ষেত্রে তোমার এক্সাম হয়, বাট এই এক্সামটা আসলে অনলাইনে এক্সাম হয়, এবং এই এক্সামটাতে সবাই পাস করার জন্য এক্সামটা যে খুবই গুরুত্বপূর্ণ তা না। বাট অবশ্যই রাশিয়াতে কিন্তু ভর্তি পরীক্ষা হয়, এবং ভর্তি পরীক্ষাটা বলতে পারো যে কাইন্ড অফ ওপেন বুক এক্সামের মতো হয়। তো অনলাইনে হয়, এবং এসএসসি এবং ইন্টারের বেসিক যে বায়োলজি কেমিস্ট্রি থাকে সেখান থেকে খুব সিম্পল সিম্পল কোশ্চিন করে, এবং ইংলিশেই পরীক্ষাটা হয়। এবং দেখা যায় যে পরীক্ষাতে সবাই পাস করে, তো পরীক্ষাটা ইজি হয়। তো আলাদাভাবে এর জন্য কোনো প্রিপারেশন নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। তো এই হচ্ছে ছিল ফুল স্টেপ। আর আরেকটা বিষয় যদি অ্যাড করি, যেমন তোমরা অনেকে বলো যে ভাইয়া আমি যে রাশিয়াতে যাব, আমার যে বাংলাদেশে একটা যদি আমি প্রাইভেটে পড়তাম, তো প্রাইভেটে পড়ার ক্ষেত্রে আমার মোটামুটি 18 লাখ 20 লাখ টাকা ফার্স্টেই দিতে হতো। তো রাশিয়ার ক্ষেত্রে এত টাকা দিতে হবে কিনা, এই কোশ্চেনটা যেটা করো, তার অ্যান্সার দেখো রাশিয়ার ক্ষেত্রে এত টাকা লাগে না। রাশিয়াতে ফার্স্ট ইয়ারে তোমার মোটামুটি ইউনিভার্সিটি ভেদে দেখা যাবে যে ফার্স্ট ইয়ারে A to Z, অর্থাৎ তোমার বাংলাদেশে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে তোমার এম্বাসির খরচ, তোমার ফ্লাইটের খরচ, তোমার রাশিয়া আসার পরের খরচ, একদম A to Z মিলে ফার্স্ট ইয়ারে তোমার দেখা যেতে পারে হয়তো বা ম্যাক্সিমাম গেলে 10 লাখ, 12 লাখ এরকম টাকা খরচ হতে পারে ফার্স্ট ইয়ারে। মানে তোমার A to Z ফ্লাইটের খরচ টরচ এভরিথিং ইনক্লুড করে ফার্স্ট ইয়ারে তোমার 10-12 লাখ টাকার মতো কিন্তু খরচ যাবে। ইউনিভার্সিটি ভেদে এটা কম বেশি হতে পারে, বাট 10-12 লাখের বেশি কিন্তু সাধারণত যায় না। তো এই গেল তোমার খরচ। যারা জিজ্ঞাসা করো যে রাশিয়াতে হাফ টাকা বা হচ্ছে টিউশন ফি টাকাগুলো আগে দিতে হবে কিনা, এরকম দিতে হবে না। তো চেষ্টা করলাম তোমাদের আসলে এডমিশনের বিষয়ে যে কোশ্চেন গুলো ছিল সেটার অ্যান্সার দেওয়ার, এবং হচ্ছে যে আগে টাকা পে করতে হবে কিনা বা কি করতে হবে কিনা সেটারও কিন্তু অ্যান্সার দেওয়ার ট্রাই করলাম। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা অথবা যদি কোনো কিছু জানার থাকে, চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো অ্যান্সার দিয়ে দেওয়ার। এবং আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, চাইলে যে কোনো সাহায্যের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, অ্যান্ড ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।